দেখছেন এটিএন নিউজ। দুপুর 12টা নিউজ আওয়ারের সঙ্গে আছি আমি বাবলি ইয়াসমিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চীনে 3 দিনের দ্বিপক্ষীয় সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট রাত 12:30টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান। এর আগে ফ্লাইটটি চীনের স্থানীয় সময় রাত 10টা 5 মিনিটে বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে আসে। 3 দিনের সফরে সোমবার বেইজিং পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহাসড়কে বন্ধ করা যাচ্ছে না 3 চাকার যান চলাচল। আবার স্থানীয়দের চলাচলে এসব বাহনের প্রয়োজনীয়তাও অস্বীকার করার উপায় নেই। তাহলে মহাসড়কে শৃঙ্খলা ফেরানোর উপায় কি? আর সড়ক মহাসড়কে যানবাহনের সর্বোচ্চ গতিসীমা কতটা কার্যকর করা যাবে? বিস্তারিত মনিরুল ইসলাম মিন্টুর রিপোর্টে। আন্তজেলা কিংবা মহাসড়ক, 3 চাকার বাহনে দৌরাত্ম্য সবখানেই, নিয়মের কোনো তোয়াক্কা নেই, চলাচল উল্টা সোজা। যেমন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, শুধু একটি দুটি এলাকা নয়, ইউটার্ন কিংবা সিগন্যাল এলাকায় ঝুঁকিপূর্ণ চলাচল প্রতিনিয়ত। অবশ্য ঢাকা ময়মনসিংহ টাঙ্গাইল কিংবা সিলেট মহাসড়কেও অবস্থা আলাদা নয়। কেন আইন কার্যকর করা যাচ্ছে না? এক্ষেত্রে অবশ্য বুয়েটের এই যোগাযোগ বিশেষজ্ঞের পর্যবেক্ষণ স্পষ্ট। স্বল্প দূরত্বে চলাচলের একটা চাহিদা আছে, তাহলে আমাকে বিকল্প দিতে হবে। বিকল্পের ক্ষেত্রে আমি মনে করি আমাদের বিআরটিসি বাস বা অন্যান্য সরকারি পরিবহন যারা আছে স্বল্প দূরত্বে একটা সার্ভিস কিন্তু তারা দিতে পারে, এবং পর্যায়ক্রমে আসলে আমাদেরকে একটা বহুমাত্রিক লেন বা মাল্টিপল লেনে আসলে রূপান্তরিত করতে হবে এবং সার্ভিস লেন আলাদা করে দিতে হবে, যাতে করে এই যে ধীর গতির ব্যাটারি চালিত অটোরিকশা বা অটো সিএনজি যেগুলো আছে তারা যেন আলাদা লেনে চলে। কিন্তু আমাদের বাস্তবতা ভিন্ন। সারা দেশে জেলা এবং মহাসড়ক প্রায় 24,000 কিলোমিটার, এর মধ্যে 4 লেনের মাত্র 800 কিলোমিটার, আর এক্সপ্রেসওয়ে আরও কম। তারা সুন্দর গাড়ি চালাইবে, তাদের আপনার লাইসেন্সের কোনো ঠিক নাই, তাদের কোনো প্রশিক্ষণের ঠিক নাই, সুতরাং তারা আপনাকে মানবে না। এই জন্য গ্রেড সেপারেশনের মাধ্যমে আপনি হাইওয়েতে এটা রাখতে পারেন, বাট দেয়ার ইভেন মোটরসাইকেলকেও আপনি গ্রেড সেপারেশনের সেই ইয়াতে লেনে দিয়ে দেবেন। শহর এবং মহাসড়কে বিআরটিএর যে গতিসীমা নির্ধারণ করা হয়েছে তা বাস্তবায়ন সম্ভব হবে না বলেও মনে করছেন তারা। 50 একজনের স্পিড দিয়েছে, আরেকজনের 80 দিয়েছে, আরেকজনের আপনার 100 দিয়েছে। এইটা বোধহয় কোনো প্রয়োজন ছিল না। প্রয়োজন এই জন্য ছিল না, আপনার যে 50-তে গাড়ি চালাবে সে যদি একই লেনে বা একই মানে সমান্তরালে তারা যদি গাড়ি চালায়, রুট একটাই রাখে, তাইলে আপনার যে নাকি 80-তে আসতেছে সে কিন্তু তার বেশি দিন কেয়ার করবে না। যারা আসলে এই যে আমাদের গতিসীমাগুলি নির্ধারণ করেছে হয়তো বা বাইরের কিছু তারা উদাহরণ দেখেছে, কিন্তু এটা আমাদের ইকোসিস্টেমের জন্য যে এখনও প্রযোজ্য না বা এটা বাস্তবায়ন করা সম্ভব না, সেই পর্যন্ত কিন্তু তারা চিন্তা করতে পারেনি। পুরো নেটওয়ার্কটা আসলে রেডি করতে হবে, প্রস্তুত করতে হবে 4 লেনের বা তার চেয়ে বেশি লেনের। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, ঢাকা। প্রশ্নপত্র ফাঁসের নাটের গুরু আবেদ আলীর দোসর ঠাকুরগাঁওয়ের প্রিয়নাথ রায় চাকরি দেওয়ার শর্তে এক একজনের সাথে চুক্তি করতেন 18 থেকে 20 লাখ টাকায়। পরীক্ষার আগেই প্রায় 450 জনকে প্রশ্নপত্র দিয়ে চাকরি পাইয়ে দিতে সহযোগিতা করেছেন প্রিয়নাথ। নিজের এলাকায় তেমন সম্পদ না থাকলেও দিনাজপুর ও ঢাকায় খোঁজ পাওয়া গেছে তার বাড়ি গাড়িসহ অঢেল সম্পত্তির। বাকিটা জানাচ্ছেন ঠাকুরগাঁও প্রতিনিধি MS সামাদ। প্রশ্নপত্র ফাঁস চক্রের হোতা আবেদ আলী ধরা পড়েছে কয়েক দোসর। তাদের অন্যতম একজন প্রিয়নাথ রায়। স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আবেদ আলী বলেছেন, প্রিয়নাথ রায় চাকরি প্রার্থীদের তার কাছে পৌঁছে দিতেন। চুক্তি হতো 18 থেকে 20 লাখ টাকায়, অগ্রিম নেওয়া হতো 2 থেকে 5 লাখ টাকা। হতো সেই বিপুল অর্থের ভাগ বাটোয়ারা। কে এই প্রিয়নাথ রায়? ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর গ্রামের রায়তু রায় ও রাজবালা দম্পতির সন্তান প্রিয়নাথ রায়। 4 ভাইয়ের মধ্যে সবার বড়। অভাবের সংসারে বেড়ে ওঠা প্রিয়নাথ SSC পরীক্ষার সময় হারান বাবাকে।
এইচএসসির পরে বন বিভাগে চাকরি নেন। ডিগ্রি পাশ করে সেনাবাহিনীর অডিটর পদে যোগ দেন। জড়িয়ে পড়েন চাকরির প্রশ্নফাঁস চক্রের সাথে। চাকরি দেওয়ার নাম করে অনেকের কাছ থেকে টাকা নিয়েছিলেন প্রিয়নাথ। জড়িয়েছেন মামলায়ও। মামলার পর থেকে তাকে গ্রামে আসতে দেখেননি পড়শিরা। আসে মাঝে মধ্যে চলে যায়। চাকরি দেওয়ার নাম করে মানুষের কাছে টাকা নিয়ে মানে মামলা আছে। পুলিশ বহুবার পুলিশ আসছিল। খুব টাকাওয়ালা এলাকা থাকে না তো এখানে ওরা। গ্রামের বাড়িতে একা থাকেন তার মা। 2 সন্তান ও স্ত্রী থাকেন দিনাজপুরের বাড়িতে। অপকর্মে ছেলের জড়িয়ে পড়ায় দায়ী করলেন পুত্রবধূকে। কষ্ট করে মানুষের মোর ছোঁয়ার মতন ভালো এই তোমার রিপোর্ট নিয়ে বেড়াও, কেউ যদি খারাপ কহে তারপর মুখ শুনান তোমার যে কোন লোকটা খারাপ কহে। চাচ্ছি যে মোর ছোঁয়া যেন মুক্তি পায়, মোর ছোঁয়া অপরাধী না হয়, অপরাধ সে করেনি। চাকরি দেওয়ার নাম করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে বিভিন্ন জেলায় রয়েছে প্রিয়নাথের নামে একাধিক মামলা। বিভিন্ন জায়গায় মামলা হয়েছিল, সেই সাজারিনগুলো এক্সিকিউশন করার জন্য আমাদের কাছে পাঠানো হয়। এরকম আমরা 3টা ওয়ারেন্ট পেয়েছি তার নামে সাজা ওয়ারেন্ট, তো সেগুলো আমরা প্রসিকিউট করতেছি। সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগে পিএসসির 2 জন উপপরিচালক, 1 জন সহকারী পরিচালক সহ 17 জনকে গ্রেপ্তার করেছে সিআইডি। তাদের অন্যতম এই প্রিয়নাথ রায়। এমএস সামাদ, এটিএন নিউজ, ঠাকুরগাঁও। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে কোটা আন্দোলন সহ বিভিন্ন বিষয় নিয়ে এই মুহূর্তে সংবাদ সম্মেলন করছে ছাত্রলীগ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। মতামত দিয়েছে পুনরায় কিছু শিক্ষার্থী রিটের প্রেক্ষিতে গতকাল আবারও আদালত একটি মতামত দিয়েছে। এখন অপেক্ষা প্রথম যে মতামতটি আসলো সেটির পূর্ণাঙ্গ রায় তো আগে হাতে পেতে হবে। সেটির পূর্ণাঙ্গ রায় যাচাই বাছাই করে গতকালকে যেই বেশটি আদালত যেই সিদ্ধান্ত দিয়েছে সেই সিদ্ধান্তের বিস্তারিত তারা প্রদান করতে পারবে। এর আগ পর্যন্ত কোনো কথা বলাটাই কিংবা আদালতের এই আদেশ নিয়ে মন্তব্য করাটি সমীচীন নয়। সেটি কোনো কোনো ক্ষেত্রে আদালতের অবমাননারও সামিল হতে পারে বলে আমরা মনে করি। আজকের এই সংবাদ সম্মেলনে শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক পরিবেশ অব্যাহত রাখা, জনদুর্ভোগ তৈরি না করে ক্লাস পরীক্ষায় ফিরে আসা এবং কোটা ইস্যুর যৌক্তিক ও অন্তর্ভুক্তিমূলক সমাধানের দাবিতে বাংলাদেশ ছাত্রলীগের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করবেন এবং আপনাদেরকে বাকি বিষয়ে বিশদ তুলে ধরবেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংগ্রামী সভাপতি জনাব সাদ্দাম হোসেন। বাংলাদেশের ছাত্র সমাজের নির্ভরতার প্রিয় ঠিকানা, লাখো নেতাকর্মীর প্রাণের স্পন্দন, কোটি শিক্ষার্থীর ভরসা, 30 লাখ শহীদের রক্তের উত্তরাধিকার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ এবং সংগ্রামে উজ্জীবিত, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ এবং স্মার্ট সিটিজেন বিনির্মাণের সক্রিয় ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আজকের এই জরুরি সংবাদ সম্মেলনে উপস্থিত আমাদের গণমাধ্যমের বন্ধুরা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। ইতিমধ্যেই আমাদের এই আজকে শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক পরিবেশ অব্যাহত রাখা, জনদুর্ভোগ তৈরি না করে ক্লাস পরীক্ষায় ফিরে আসা এবং কোটা ইস্যুর যৌক্তিক ও অন্তর্ভুক্তিমূলক সমাধানের দাবিতে বাংলাদেশ ছাত্রলীগের সংবাদ সম্মেলনের প্রারম্ভিক বক্তব্য উপস্থাপন করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক, এদেশের শিক্ষার্থীদের অধিকারাদের আপসীন কণ্ঠস্বর আমার প্রিয় সহযোদ্ধা শেখ ওয়ালিয়া সিবিনান। আমাদের এখানে উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি আমার প্রিয় সহযোদ্ধা মাজহারুল কবির শয়ন, সংগ্রামী সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সংগ্রামী সভাপতি রিয়াজ মাহমুদ হৃদয়, সংগ্রামী সাধারণ সম্পাদক সাগর আহমেদ শামীম। উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ শাখা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি রাজিবুল ইসলাম বাপি, সাধারণ সম্পাদক সজল কুণ্ড। আমাদের মাঝে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ এবং অনেক শিক্ষার্থী প্রতিনিধি আমাদের মাঝে উপস্থিত আছেন, যারা আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতি শিক্ষার্থীদের প্রকৃত বক্তব্য উপস্থাপন করার জন্য বাংলাদেশ ছাত্রলীগের কাছে ছুটে এসেছে, গণমাধ্যমের কাছে ছুটে এসেছে। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতিতে বাংলাদেশ ছাত্রলীগ অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করার চেষ্টা করেছে। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে, কোনো অনভিপ্রেত ঘটনা যেন না ঘটে, কোনো অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব যেন না হয়, সে ব্যাপারে বাংলাদেশ ছাত্রলীগ সর্বোচ্চ সজাগ ছিল, সোচ্চার ছিল। এবং যে বিষয়টি নিয়ে আলোচনা এসেছে বিবদমান সেই ইস্যু নিয়ে সেটির একটি যৌক্তিক সুরাহা করার জন্য সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে বাংলাদেশ ছাত্রলীগ সার্বক্ষণিক যোগাযোগ করেছে। কারণ এটি এমন একটি বিষয় যেই বিষয়টি আপনারা জানেন যে বিচার বিভাগের পর্যবেক্ষণের মধ্যে রয়েছে। আইনি দৃষ্টিকোণ থেকে সেটি একটি সাবজুডিস বিষয় এবং বাংলাদেশ ছাত্রলীগ সবসময় নিয়মতান্ত্রিক এবং শান্তিপূর্ণ প্রক্রিয়ায় যে কোনো বিষয়ে সুরাহা করার জন্য, সমাধান করার জন্য রাজনৈতিকভাবে
সাংগঠনিকভাবে কর্মপ্রক্রিয়ায় তৎপর থাকে। এবং আমরা বাংলাদেশের ছাত্র রাজনীতির উপায় হিসেবে মনে করি যে কোনো সমস্যা নিরসন করার সবচেয়ে স্মার্ট এবং জনদুর্ভোগ তৈরি করে না, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ স্বাভাবিক থাকে, মানুষের স্বাভাবিক জীবন প্রক্রিয়ায় কোনো ধরনের ক্ষতি না হয়, সার্বিক বিষয় বিবেচনা করে বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করে। এবং আমরা আজকে বাংলাদেশের ছাত্র সমাজ কোটা ইস্যুতে যে বক্তব্যগুলো নিয়ে এসেছে, সাধারণ শিক্ষার্থীরা যে ধরনের যৌক্তিক কথাগুলো বলেছে, সাধারণ শিক্ষার্থীদের তরফ থেকে যে উচ্চারণগুলো এসেছে, সাধারণ শিক্ষার্থীরা যে সংস্কারের প্রক্রিয়ার কথা বলেছে, বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা তাকে সংবেদনশীলভাবে গ্রহণ করি। শিক্ষার্থীদের নৈতিক উচ্চারণকে আমরা স্বাগত জানাই এবং শান্তিপূর্ণ ছাত্র আন্দোলন যারা করছে বাংলাদেশ ছাত্রলীগ তাদের প্রতিও ধন্যবাদ জ্ঞাপন করছে। একই সঙ্গে আমরা মনে করি যে এটি বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে শুধু নয়, একই সঙ্গে ছাত্র সমাজের প্রতিনিধিত্বকারী সবচেয়ে বৃহত্তম ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশ ছাত্রলীগের ছাত্র সমাজের পক্ষ থেকে সুস্পষ্ট কিছু বক্তব্য রাখা প্রয়োজন। কারণ এটি এমন একটি বিষয় যে বিষয় নিয়ে আপনারা জানেন যে যেহেতু এটি আপিল বিভাগের বিচারাধীন বিষয় রয়েছে, এর আগে নির্বাহী বিভাগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে এবং সরকারি চাকরিতে কোটার বিষয়টি আমরা বলেছি বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা এটির একটি যৌক্তিক, অন্তর্ভুক্তিমূলক, যুগোপযোগী এবং টেকসই সমাধান আমরা প্রত্যাশা করছি এবং সেই সমাধানটি হবে আমাদের বাংলাদেশের সংবিধান এবং আমাদের নির্বাহী বিভাগের বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্বকারী বাংলাদেশ আওয়ামী লীগ সরকার, বাংলাদেশের তরুণ প্রজন্মের আস্থার শেষ ঠিকানা, তরুণ প্রজন্মের হৃদয়ের স্পন্দন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু দেশরত্ন শেখ হাসিনা যে অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থা তৈরি করতে যাচ্ছেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে আমাদের গোটা দেশকে ঐক্যবদ্ধভাবে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে, তার আলোকেই এই সমস্যার একটি স্থায়ী সমাধান হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আপনারা দেখুন যে 2018 সালের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার একটি পরিপত্র জারি করেছিল এবং সেই পরিপত্রের আলোকেই পরবর্তীতে বাংলাদেশে বিসিএস সহ আমাদের প্রথম এবং দ্বিতীয় শ্রেণী 9ম থেকে 13তম গ্রেডে সেই প্রক্রিয়ায় চাকরির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরবর্তীতে হাইকোর্ট বিভাগে একটি মামলার পরিপ্রেক্ষিতে আপনারা জানেন যে হাইকোর্ট বিভাগ একটি রায় দিয়েছে এবং তারপরে আপনারা জানেন যে সরকার পক্ষের আইনজীবীরাই কিন্তু সেটির বিরুদ্ধে আপিল করেছে এবং সরকার পক্ষের আইনজীবীরাই কিন্তু নির্বাহী বিভাগের পরিপত্রের পক্ষে কথা বলেছে এবং এটির যৌক্তিক সুরাহার জন্য আমাদের আইনজীবীরা তাদের মতামত আদালতে তুলে ধরেছে এবং সেটির পরিপ্রেক্ষিতে আমাদের বিচার বিভাগ তাদের নিজস্ব কিছু মতামত দিয়েছে। আমরা মনে করি যে এই আজকে গত কয়েকদিন ধরে যে পরিস্থিতিটি তৈরি হলো, শিক্ষার্থীরা বিশেষ করে সাধারণ শিক্ষার্থীরা অবশ্যই আমরা মনে করি যে তারা ধৈর্যের পরিচয় দিয়েছে, কিন্তু যারা বিশেষ করে যে প্রবণতাটি রয়েছে সাধারণ শিক্ষার্থীদের আবেগ অনুভূতিকে ব্যবহার করার, সে জায়গায় বাংলাদেশ ছাত্রলীগের কিছু প্রশ্ন রয়েছে, যেটি আইনগত প্রক্রিয়াতেই সমাধানের দিকে যাচ্ছিল। বিচার বিভাগের স্বাধীনতা এবং আমাদের রাষ্ট্রের যে 3টি পৃথক অঙ্গ তার প্রতি স্বাতন্ত্রীকরণের প্রতি আমাদের বাংলাদেশের নাগরিকদের, সুনাগরিকদের যে সম্মান রয়েছে সেটিকে প্রশ্নবিদ্ধ করে এমন কোনো কর্মকাণ্ডে কারো যাওয়াকে আমরা সাধুবাদযোগ্য বলে মনে করি না। সে কারণেই এই বিদ্যমান সমস্যাটির একটি আইনগত সমাধানের সুস্পষ্ট দরজা উন্মুক্ত থাকা সত্ত্বেও আমরা মনে করি যে ভিন্ন কোনো পন্থা অবলম্বন করা আমাদের তরুণ প্রজন্মের জন্য আশা জাগা নিয়ে নয় এবং যেটি আদালতের মাধ্যমে সমাধান হচ্ছিল এবং বর্তমান সময়েও যেখানে নির্বাহী বিভাগের পরিপত্র জারি রয়েছে, যেখানে এর আগে 2018 সালের বাস্তবতায় যেটি জারি করা হয়েছিল সেটি যখন পুনর্বহাল হয়েছে, সেই পরিপ্রেক্ষিতে আন্দোলনকে আরও বেশি এগিয়ে নিয়ে যাওয়া, আন্দোলনকে আরও বেশি টেনে হিস্ট্রে লম্বা করার প্রচেষ্টা এবং বিচার বিভাগের প্রতি শ্রদ্ধা না দেখিয়ে এক ধরনের মব জাস্টিসের মতো নির্বাহী বিভাগের প্রতি আদেশ জানানো, এটি আমরা মনে করি যে এটি সুচিন্তিত কোনো পরিকল্পনা নয় বলে আমরা মনে করি। দর্শক, এতক্ষণ ছাত্রলীগের সংবাদ সম্মেলন চলছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে, আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। 27 পেরিয়ে 28-এর পথে দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। তাই বেসরকারি টেলিভিশন জগতের সূচনার গল্প শোনাতে একই মঞ্চে পাশাপাশি এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান এবং চ্যানেল আয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। হাসান আহমেদ চৌধুরী কিরণের উপস্থাপনায় এই বিশেষ আয়োজনে তারা চ্যালেঞ্জ আর বাধা পেরোনোর পথ দেখালেন। উনি যখন চ্যানেল শুরু করলো তখন কিন্তু আমাদের মধ্যে এটা মানে প্রকাশ্য যুদ্ধ না, মানে এমনি তখন আছে অনেক না বলা কথা, আছে অনেক জমানো গল্প। প্রতিদিন ক্যাসেট তৈরি করে সবগুলো ওনারা আমাদেরকে দিতেন, ক্যাসেট দিতেন, আমাদের প্রোগ্রামের ক্যাসেটগুলি দিয়ে আমরা থাইল্যান্ডে পাঠিয়ে দিতাম। ডিএসএল এর সঙ্গে আমাদের কন্ট্যাক্ট ছিল যে 24 ঘন্টার মধ্যে ওরা ক্যাসেট যেভাবে হোক যেদিক দিয়ে পারে ওরা পৌঁছায় দিবে। মূল যে কাঠামোটা এটা এটিএন দাঁড় করিয়েছে এবং এটিএন দাঁড় করানো মানে ডক্টর মাহফুজ আহমেদ দাঁড় করিয়েছে।
আগামী 15 জুলাই গৌরবের 28-এ পা দেবে দেশের প্রথম স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলা, যার হাত ধরে এ জগতের নতুন কিছু সূচনা তিনি ডক্টর মাহফুজুর রহমান। এটিএন বাংলার প্রতিষ্ঠা বার্ষিকীর বিশেষ আয়োজনে তাই গল্প শোনাতে পাশাপাশি আরেক খ্যাতিমান টিভি ব্যক্তিত্ব চ্যানেল আয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের সঙ্গে হাসান আহমেদ চৌধুরী কিরণের উপস্থাপনায় আলোচনায় স্যাটেলাইট টেলিভিশনের নানা চ্যালেঞ্জ। এই যে বিজ্ঞাপনের বাজারটা যে সংকুচিত হয়ে যাচ্ছে, অন্যদিকে এই কন্টেন্ট থেকে কিন্তু টেলিভিশন ওনাররা কোনো রকম ভাবে কোনো রেভিনিউ পাচ্ছে না, সেই জায়গাটাকে কি করা দরকার বা কোনো পরিকল্পনা গ্রহণ করা যায় কিনা। অনুষ্ঠানে উপস্থাপকের এক প্রশ্নের জবাবে ডক্টর মাহফুজুর রহমান এবং ফরিদুর রেজা সাগর গুরুত্ব দিলেন মানসম্মত অনুষ্ঠান নির্মাণের। উঠে এলো পে চ্যানেল করা না গেলে টিভি চ্যানেলগুলোর অন্যরকম সংকটের কথাও। দর্শকদের কাছ থেকে যদি চ্যানেল কিছু টাকা না পায় তাহলে শুধু বিজ্ঞাপন দিয়ে আসলে কি টেলিভিশন চলা সম্ভব? এই যে একটা সংকট যেটা আসতেছে, এই সংকটটা কিন্তু ভয়াবহ সংকট, মানে টেলিভিশন আলাদার জন্য। এখন আমাদের একমাত্র বাঁচার উপায় যেটা, সেটা আমাদের পে চ্যানেল করতে হবে ইমিডিয়েট। টিআরপির দৌড় কিংবা ভুয়া খবর নয়, দায়বদ্ধতা থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ জানালেন স্যাটেলাইট টেলিভিশন জগতের দুই উজ্জ্বল নক্ষত্র। এই দায়বদ্ধতা থেকে তো টেলিভিশন ব্যবসা করার জন্য তো অনেক কিছু আছে, সেই ব্যবসা না করে যে টেলিভিশন করছে সেটা তো সমাজের প্রতি, দেশের প্রতি একটা দায়িত্ববোধ থেকেই করা হচ্ছে। আমার টেলিভিশন টিআরপি দেখার আমার দরকার নেই, আমার দেশের স্বার্থ। দেশের স্বার্থ কি? এই যে এই জিনিসগুলিকে উস্কানি দিয়ে জিনিসটাকে আগুনে বাতাস দেওয়ার থেকে এটা না দেওয়াটাই ভালো। অনুষ্ঠানটি এটিএন বাংলায় প্রচারিত হবে আগামী 14 জুলাই। মালিকদেরকে খেয়াল রাখতে হবে যে এই কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা। এবার দেখবেন বিজনেস নিউজ প্রেজেন্টেড বাই পূবালী ব্যাংক পিএলসি। নয় 6 থেকে স্মার্ট পদ্ধতি, তবুও দেশে ব্যাংক ঋণের সুদ হার বেড়েই চলেছে। বিশ্লেষকদের মতে এর প্রভাবে আগামীতে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি আরও কমতে পারে, যা হবে অর্থনীতির জন্য নেতিবাচক। আরাফাত ইসলাম শুভর বিশেষ রিপোর্ট। মূল্যস্ফীতির লাগাম টানতে গত বছর থেকে সংকোচনমূলক মুদ্রানীতিতে হাঁটছে বাংলাদেশ ব্যাংক। তবে উচ্চ মূল্যস্ফীতি, ডলার সংকট, বৈদেশিক লেনদেনে ভারসাম্যহীনতা এবং নিয়ন্ত্রণহীন ব্যাংক খাত, এই সবই এখন দেশের আর্থিক খাতের প্রধান সমস্যা। এসব চ্যালেঞ্জ নিয়েই জুলাই মাসের মধ্যভাগে নতুন অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এর আগে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কথা বলে ঋণের সুদ হার বাড়ানো হয়েছিল, তবে মূল্যস্ফীতি কমেনি, বরং বেড়েছে। অন্যদিকে ব্যাংক ঋণের সুদ হার এরই মধ্যে 9% থেকে বেড়ে 15% ছাড়িয়েছে। এরপরও নীতি সুদের হার বাড়িয়ে টাকার মান বাড়ানোর চেষ্টা হতে পারে। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমানের মতে প্রবৃদ্ধির চেয়ে এখন সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা গুরুত্বপূর্ণ। তাই সুদের হারে স্থিতিশীলতা ফেরাতে বাংলাদেশ ব্যাংকের তদারকির পরামর্শ। যে সমস্ত ব্যাংক তাদের লিকুইডিটির সমস্যা আছে, তারা কিন্তু অনেক সময় অনেক বেশি রেট অফ ইন্টারেস্ট দিয়ে ডিপোজিট কালেক্ট করবার চেষ্টা করবে, তখন বাজারটাকে একটা ডিস্টোর্ট করবার উজ্জ্বল। এইসব জায়গাতে মনিটর করতে হবে যে রোড ম্যাপটা বাংলাদেশ ব্যাংক দিয়েছে, সেই রোড ম্যাপটা যেন স্ট্রিক্টলি বাস্তবায়ন করা হয়, তাহলেই এই রেট অফ ইন্টারেস্টের যে অস্থিতিশীলতা এটা কমে আসবে। বাজারে টাকার প্রবাহ কমে যাওয়ায় সুদের হার বাড়ছে। উচ্চ সুদ হারের কারণে বেসরকারি খাতের বিনিয়োগকারীরা ঋণ নেওয়া কমিয়ে দিতে পারে মত এই অর্থনীতিবিদের। লম্বা সময় ধরে যদি আমরা সুদের হার বাড়িয়ে রাখি, তাহলে একটা তো মানুষ ব্যয় কম করবে, আর ট্রেড শুধু না, মানে ম্যানুফ্যাকচারিং যারা আছে সব কিছুতেই কিন্তু আমরা দেখবো যে তাদের যে খরচ সেটা বেড়ে যাবে। তারা যে ঋণ কম নিতে চাইবে, কারণ এখন অনেক কস্টলি হয়ে গেছে লোনটা, সেটার কিন্তু নেতিবাচক প্রভাব এটা এই যে এসএমই থেকে শুরু করে অন্যান্য যারা তাদের উপর প্রভাব পড়বে এবং অর্থনীতির উপর প্রভাব পড়বে। আইএমএফের শর্ত পূরণে কেন্দ্রীয় ব্যাংক গেল অর্থবছর থেকে বাজার ভিত্তিক সুদ হার নির্ধারণ করছে। আরাফাত ইসলাম শুভ, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, আন্দোলনের কর্মপদ্ধতি ও কৌশল ব্যাখ্যা করতে এই মুহূর্তে সংবাদ সম্মেলন করছেন কোটা পদ্ধতি সংস্কার আন্দোলনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি সেখানে।
আজকের কর্মসূচি আপনাদেরকে জানিয়ে দেওয়া মূলত যে হাইকোর্টের রায়ের পরে বা আপিলের ডিভিশনের যে রায় এসেছে, পর্যালোচনা রয়েছে, সেই জায়গায় মূলত আমরা সন্তুষ্ট না। আমাদের জায়গা হলো সারা দেশের সাথে এক দফা যে দাবি, যেটি হলো শুধুমাত্র প্রথম ও দ্বিতীয় শ্রেণী না, 2018 সালের পরিপত্র বহাল থাকলে আসলে বর্তমান যে যৌক্তিক দাবি এসে পৌঁছেছে সেটা কিন্তু পূরণ হচ্ছে না। 2018 পরিপত্র মূলত প্রথম ও দ্বিতীয় শ্রেণীকে টার্গেট করা হয়েছে। আমাদের কথা হলো সকল গ্রেডের চাকরিগুলোতে যৌক্তিক কোটা সংস্কার করতে হবে এবং এই জায়গায় সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীকে নিয়ে একযোগে সারা দেশের সাথে সমন্বয় করে আমরা আছি রাজপথে, এটাই জানান দেওয়া মূলত উদ্দেশ্য। আজকের কর্মসূচি মূলত এটা জানিয়ে দেওয়া এবং আমাদের যে কর্মসূচি বলতে ইন্টারনালি আমরা বিভিন্নভাবে যোগাযোগ রক্ষা করছি এবং আসলে প্রচারণাটা মূলত অফলাইন এবং অনলাইনে আমাদের বিভিন্নভাবে নিজেদের মধ্যে যোগাযোগ বৃদ্ধিটাই মূলত আমাদের কর্মসূচি। স্পষ্ট বার্তা হলো যে আসলে না প্রত্যাখ্যানের বিষয় না, এখানে প্রত্যাখ্যানের বিষয় না। আমাদের বিষয়টা হলো নির্বাহী বিভাগ নতুন একটা পরিপত্র জারি করুক, যাতে করে শিক্ষার্থীদের দাবি আদায় হবে এবং সেই সাথে আইনগত জটিলতা নিরসন হবে। বিচার বিভাগ তাদের মতো করে। দর্শক, এতক্ষণ কোটা পদ্ধতির সংস্কার আন্দোলনে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলাম। দেশের বিভিন্ন বাজারে প্রায় সব ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম চড়া। সবজির বাজারে আগুন, নিত্য পণ্যের দাম বেড়ে যাওয়ায় ক্রেতাদের নাভিশ্বাস অবস্থা। দেশের বিভিন্ন এলাকা ঘুরে বাজার পরিস্থিতি জানিয়েছেন আমাদের প্রতিনিধিরা। দেখুন ডেস্ক রিপোর্টে। টানা বৃষ্টির প্রভাবে ফেনীর কাঁচা বাজারগুলোতে সবজির দাম কেজি প্রতি 10 থেকে 20 টাকা বেড়েছে। নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গেছে অনেকটাই। বাড়তি দামে ব্যবসায়ীদের অজুহাত সরবরাহ কম। ঠাকুরগাঁওয়ে সপ্তাহের ব্যবধানে বেড়েছে সব ধরনের সবজির দাম। কেজিতে দাম বেড়েছে 10 টাকা থেকে 20 টাকা পর্যন্ত। ফলে বাজারে গিয়ে হিসাব মিলছে না ক্রেতা সাধারণের। আজকে টমেটো চাচ্ছে 200 টাকা, শসার দাম বাড়ছে, গাজরের দাম বাড়ছে, গাজর 200 টাকা। প্রতিটা ক্ষেত্রে প্রতিটা জিনিসের দাম, দ্রব্যমূল্যের দাম অনেক বেশি। গাজীপুরেও একই অবস্থা। বাজারে শাকসবজির সরবরাহ কম, পাল্লা দিয়ে বেড়েছে দাম। জেলেরা বিভিন্ন বিলের নতুন পানির মাছের সাথে চাষের মাছ মিলিয়ে বিক্রি করছেন। সেই মাছের বাজারেও আগুন। একরকম চিত্র ময়মনসিংহের বাজারেও। সব ধরনের শাক ও সবজির দাম চড়া, তবে মাছ ও ব্রয়লার মুরগির দাম কিছুটা কমেছে। অপরিবর্তিত গরু ও খাসির মাংসের দাম। কাঁচা বাজার দাম অনেক ঊর্ধ্বগতি, সাধারণ মানুষের জন্য নেওয়াটা ছোট ব্যাপার। গরিব মানুষ যারা, নিম্নআয়ের মানুষ যারা, তাদের একটু কষ্ট হচ্ছে। শামসুর আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দালালের খপ্পরে পড়ে জয়পুরহাটের কালাই উপজেলার অন্তত 500 মানুষ কিডনি বিক্রি করেছেন। কিডনি বিক্রির টাকায় সংসারের অভাব দূর করার প্রলোভন ছিল তাদের সামনে। ভাগ্য তো ফেরেইনি, অধিকাংশ মানুষ হারিয়েছেন কর্মক্ষমতা, শরীরে বাসা বেঁধেছে নানান রোগ। দালাল চক্রের জাল ছড়ানো প্রত্যন্ত গ্রাম থেকে ঢাকা হয়ে ভারত পর্যন্ত। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। অসচ্ছল পরিবারের মানুষ তাদের টার্গেট। কিডনি বিক্রির টাকায় ঘর হবে, জমি হবে, শোধ হবে ঋণ, ঘুচবে সংসারের অভাব অনটন। দালাল চক্রের এমন প্রলোভনের ফাঁদে পড়ে জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ও উদয়পুর ইউনিয়ন সহ কয়েক গ্রামের প্রায় 500 মানুষ তাদের কিডনি বিক্রি করেছেন। ভালো নেই তারা। কিডনি দেওয়া গেলে অনেক কিছু টাকা দিবি, হতে বাড়ি ঘর জায়গা জমি নিয়ে থাকে বা সোল পড়লে সুন্দরভাবে দিন যাবে, কিন্তু এখন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে না, সেটা ভুল ধারণা। 20 কেজি একটা জিনিস বা 1-1.5 মণ একটা জিনিস যে ভার বয়া কেউ নিয়ে যাবে, এরকম মনে করেন যে তাদের কোনো ইয়া নেই। 2005 সাল থেকে জয়পুরহাটের প্রত্যন্ত গ্রামে সক্রিয় কিডনি কেনাবেচার সংঘবদ্ধ দালাল চক্র। একটি কিডনি বিক্রি করলে 6 লাখ টাকা, এমন প্রলোভনে ঢাকা এবং ভারতের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে নিয়ে অস্ত্রোপচারের মাধ্যমে নেওয়া হয়েছে এমন অভাবী মানুষদের কিডনি। তারা টাকা পেতেও হয়েছেন প্রতারিত, পাননি অর্ধেক টাকাও। বরং একটু ভালো জীবনের স্বপ্ন দেখা মানুষগুলো এখন নানা রোগে শোকে আক্রান্ত। অনেকেই হারিয়েছেন কর্মক্ষমতা। নিজের ভুল মেনে নিয়ে সরকারের সহযোগিতা চাইছেন ভুক্তভোগী মানুষগুলো। 6 লাখ টাকা দেয় না, কিডনি লওয়ার পর বাইতেছি টাকা লিবার গেছি, টাকা দেয়নি। এখন সরকার যদি কোনো সহযোগিতা করে তাহলে কিছু একটা করা যাবে। কাম কিছু করতে পারতেছি না, এই যে 2 পায়ের সমস্যা, চলাফেরা ঠিক মতো করতে পারতেছি না।
কিডনির বাজার হিসেবে কালাই উপজেলার বদনাম ঘোচাতে চান উপজেলা চেয়ারম্যান। সকলকে সচেতন হওয়ারও আহ্বান তার। আগে যারা কিডনি দিয়েছেন বা বিক্রি করেছেন তারা এখন শারীরিকভাবে এবং অর্থনৈতিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত। বিভিন্ন স্তর থেকে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করি। যারা ভুল করে বা প্রতারিত হয়ে কিডনি বিক্রি করেছেন তাদের চিকিৎসার আশ্বাস সিভিল সার্জনের। প্রতারিত হয়ে কিডনি ডোনেট করেছেন তারা যদি এখন কোন রকম শারীরিক প্রতিবন্ধকতার শিকার হন অথবা অসুস্থ হন, তাদের জন্য আমাদের স্বাস্থ্যসেবা বিভাগ খোলা আছে। কিডনি কেনাবেচায় দালাল চক্র দমনে জোর পুলিশি অভিযান দাবি কালাই উপজেলাবাসীর। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। মেটাল প্রেজেন্টস কৃষি সংবাদ, সুজা সুফলা। যাত্রা শুরু মাত্র 3 জোড়া কবুতর নিয়ে। এখন তার খামারে 200 জোড়ার বেশি কবুতর। এই কবুতরই তার আয়ের মূল উৎস। নাটোর প্রতিনিধি বোরহানুদ্দিন বনির পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। এখান থেকে আমি নাটোর শহরের আলাইপুরের বাসিন্দা মাহবুর রহমান নিতান্ত শখের বসে মাত্র 3 জোড়া কবুতর নিয়ে তার যাত্রা শুরু। এখন তার খামারে হাউস পিজিয়ন, পোর্টার, স্ট্রেচার, ড্যাফোডিল সহ বিভিন্ন প্রজাতির 2 শতাধিক জোড়া কবুতর রয়েছে। প্রতি জোড়া কবুতরের মূল্য 2000 টাকা থেকে 60-70 হাজার টাকা পর্যন্ত। মাহবুর জানান এখন বাণিজ্যিকভাবে কবুতর পালন করছেন তিনি। প্রতি মাসে খরচ বাদে প্রায় 50,000 টাকা বাড়তি আয় হচ্ছে তার। হাউস পিজিয়ন, পোর্টার, রোমাগনল, ইংলিশ ক্যারিয়ার হোমার, স্ট্রেচার এবং আরো অন্যান্য অনেক কবুতর আমার খামারে এখন আপাতত আছে। প্রতিদিনই মাহবুরের খামার দেখতে আসেন দর্শনার্থীরা। অনেকে পছন্দ মতো কবুতর কিনেও নিয়ে যান। এখান থেকে ছোট বাচ্চা নিয়ে আমি ছোট পরিসরে আসলে শুরু করতে চাই। এখানে বিভিন্ন ধরনের ফ্যান্সি জাতের কবুতর, ইনারা অনেক ভালো ভালো ব্রিডগুলো বাচ্চাগুলো তৈরি করে, আমরা এখান থেকে কালেকশন করি। খাবার দিই, পানি দিই, দিয়ে এখান থেকে আমি যা টাকা পাই এটাতে আমার ছেলে মেয়েদেরকে লেখাপড়া শেখাই। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান নতুন উদ্যোক্তাদের মাঝে ছাত্র, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণীর মানুষ রয়েছেন। নাটোর উপজেলা টোটালি প্রাণী সম্পদ একটা সম্পূর্ণ উপজেলা। আমরা খামারিদেরকে বিশেষ করে কবুতর খামারিদেরকে পিজন পক্স টিকা সরবরাহ করি, রানীক্ষেতের টিকা সরবরাহ করি সরকার নির্ধারিত মূল্যে। সাথে সাথে তাদেরকে নানান রকম যৌব নিরাপত্তা বিষয়ে পরামর্শ দিয়ে চিকিৎসা প্রদান করে থাকি। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দর্শক, এই মুহূর্তে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সবগুলোতে কমেছে এবং যেখানে আপনার 38 BCS এ নারীরা ছিলেন প্রায় 26% উপরে, সেখানে এই BCS-গুলোতে প্রত্যেকটাতেই আপনার কমে গড়ে প্রায় 19% এসছে। তো সেক্ষেত্রে আমাদের যে বিষয়টি যে দেখেন, তাদের জন্য একটা কোটা ছিল, নারীদের জন্য একটা কোটা ছিল, কারণ তাদেরকে সুযোগটা করে দিতে হবে, আমাদের বোনদের সুযোগ করে দিতে হবে, সমতার ভিত্তিতে দেশটাকে এগিয়ে নিতে হবে। এই দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী, সেটি চিন্তা করতে হবে। একইভাবে জেলার ব্যাপারটি হচ্ছে, আপনারা নিশ্চয়ই জানেন যে জেলার এই যে 40 BCS-এ 59টি জেলা থেকে পুলিশে একটি নারীও আপনার চাকরি সুযোগ পায়নি আপনার 40 BCS-এ। তাহলে আবার আপনার দেখা যাচ্ছে যে মাত্র 17টি জেলাতেও আপনার নারী পুরুষ কেউই চান্স পায়নি। তাহলে এই যে জেলাগুলো বঞ্চিত হয়ে গেল, তাহলে এইরকম একটা যদি সৃষ্টি হয়, তাহলে একটা অসমতা তৈরি হয়। অনেকগুলি যুক্তির ব্যাপার আছে। আমার মনে হয় শিক্ষার্থীরা সমস্ত বিষয়গুলো ভালোভাবে বুঝে শুনে তারা ভালো আপনার উকিল, তাদের পক্ষে অ্যাডভোকেট তারা নিয়ে তারা যদি কোর্টে যান, এই সমস্যা খুব সুন্দরভাবে সমাধান হওয়া সম্ভব। আপনি মনে করছেন কিছু কোটা থাকা উচিত? এটি আমি মনে হয় কোটার সংস্কার থাকা দরকার। কোটাটা সংস্কার, যেটা অলরেডি আপনাদেরকে বললাম, আপনারা ভালো করে বুঝবেন। আমাদের বোনরা, আমাদের সন্তানরা, আমাদের মেয়েরা তারা যেভাবে পিছিয়ে যাচ্ছে, তাহলে তাদের বিশ্ব সংবিধান তাদের বিষয়টিকে খুব সুন্দরভাবে দেখছে যে সবার যাতে নারী পুরুষের এই যে কর্মের সমতা যাতে থাকে, এটার মধ্য দিয়ে তো আমরা আমাদের সমাজটাকে, ব্যবস্থাটাকে সুন্দর করতে পারবো। যে রাষ্ট্রের একটি দায়িত্ব রয়েছে। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটা পরিসংখ্যান জানিয়েছি, সেটাও মহামান্য আদালত দেখবে।
কারণ এই কথাগুলো থাকবে, আর সেখানে যারা কোটা বিরোধী আন্দোলন করছেন সেই কথাগুলো, তাদের কথাগুলো থাকবে, সব সমন্বয় করে সেখান থেকে সমাধানটা হবে। আমি একটা স্ট্যাটিস্টিক্স আপনাদেরকে দিয়েছি। স্ট্যাটিস্টিক্স হচ্ছে যে এই যে পরিস্থিতিটা, 17টা জেলা থেকে আপনার পুলিশে কেউই আপনার চান্স পায়নি, ছেলে মেয়ে কেউই পায়নি। আবার 59টি জেলাতে মেয়েদের কেউ একজনও আপনার সেখানে পায়নি, চান্স পায়নি। কোটা আন্দোলনে কথা বলছিলেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। আমরা সরাসরি সেখানে ছিলাম। এবার দেশের বাইরের খবর। আসন্ন মার্কিন নির্বাচন থেকে জো বাইডেনকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির শীর্ষ তহবিল সংগ্রহকারী হলিউড অভিনেতা জর্জ ক্লুনি। মার্কিন সাবেক হাউস স্পিকার ও প্রভাবশালী ডেমোক্র্যাট নেত্রী ন্যান্সি পেলোসি নির্বাচনে প্রার্থিতার বিষয়ে বাইডেনকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার তাগিদ দেওয়ার কয়েক ঘণ্টা পর ক্লুনিও একই মন্তব্য করলেন। তিনি বলেন, প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়াবেন কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া বাইডেনের ব্যাপার, কিন্তু গত মাসের বিপর্যয়কর নির্বাচনী বিতর্কের পর তাকে প্রার্থিতার বিষয়ে সিদ্ধান্ত নিতে বলছি, কারণ হাতে খুব বেশি সময় নেই। বুধবার দ্য নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় মতামত বিভাগে ক্লুনি লিখেন, তিনি জো বাইডেনকে একজন প্রেসিডেন্ট হিসেবে ভালোবাসেন, তাকে বন্ধুও মনে করেন, তার উপর বিশ্বাসও আছে, কিন্তু গত 15 জুনের অর্থ সংগ্রহ অনুষ্ঠানে তিনি যে বাইডেনকে দেখেছেন তা 2010 সালের বাইডেন, এমনকি 2020 সালের বাইডেনের মতো ছিল না বলে মন্তব্য করেন জর্জ ক্লুনি। নিউজ আওয়ার শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। মহাসড়কের বিপদ, অপ্রতিরোধ্য 3 চাকার যান। চাকরি দিতে 20 লাখ টাকায় চুক্তি করতেন ড্রাইভার আবেদ আলীর দোসর প্রিয়নাথ। ব্যাংক ঋণের সুদ হার বাড়া নিয়ে অর্থনীতিবিদদের শঙ্কা। বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম চড়া। মার্কিন নির্বাচন থেকে জো বাইডেনকে সরে দাঁড়ানোর আহ্বান জর্জ ক্লুনির। কোপায় আর্জেন্টিনা, কলম্বিয়া ও ইউরোতে স্পেন ইংল্যান্ড ফাইনাল। জয়পুরহাটের কালাই উপজেলা যেন কিডনির বাজার। গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে হামাসের সিদ্ধান্ত মানবে হিজবুল্লাহ। Sponsored by Abiba Finance Limited. এই ছিল নিউজ আওয়ার। এটিএন নিউজের সব খবর জানতে ভিজিট করুন www.atnnewstv.com। এছাড়া চোখ রাখুন এটিএন নিউজের ইউটিউব ও ফেসবুক পেজে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ।